স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি রিদিমা হক। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আজ বসানো হয়েছে পদ্মা সেতুর ৩৯তম স্প্যান। দুপুরে মাওয়া প্রান্তে 10 ও 11 নম্বর খুঁটিতে বসানো হলো এই স্প্যান। এতে দৃশ্যমান হলো স্বপ্নের এই সেতুর ৫,৮৫০ মিটার। সকালে মুন্সিগঞ্জের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটিকে বহন করে নিয়ে যাওয়া হয় ৩,৬০০ টন ধারণ ক্ষমতার তিয়ান-ই ভাসমান ক্রেন। বসানো হয় মূল নদীতে থাকা দুটি পিলারের উপর। 6 দিন আগেই বসানো হয় ৩৮তম স্প্যান। সংশ্লিষ্টরা বলছেন 15 ডিসেম্বরের মধ্যে বাকি স্প্যান দুটি বসিয়ে দেওয়া হবে। এরপর দৃশ্যমান হবে পুরো পদ্মা সেতু। 2014 সালের ডিসেম্বরে সেতু নির্মাণ কাজ শুরু হয়। 2017 সালের 30 সেপ্টেম্বর 37 ও 38 নম্বর পিলারের প্রথম স্প্যান বসানো হয়েছিল। 2021 সালের জুনে কাজ শেষ করে ডিসেম্বরে সেতু চালু করার লক্ষ্য সরকারের। প্রায় 33,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে বড় নির্মাণ অবকাঠামো পদ্মা সেতু। মুন্সিগঞ্জ থেকে পদ্মা সেতুর সবশেষ অবস্থা জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্লাবন রহমান। ডিসেম্বরে দুটি স্প্যান বসানোর মধ্য দিয়ে পুরো সেতু আসলে 6.15 কিলোমিটারের সেতু দৃশ্যমান হবে। আমি দাঁড়িয়ে আছি যেখানে পিছনে যে আপনি দেখতে পাচ্ছেন যে ফাঁকা অংশটুকু দেখা যাচ্ছে, আসলে এই ফাঁকা অংশটুকুতে দুটি স্প্যান বসবে। এই অংশটুকুই কেবল আসলে বাকি। এর আগে জাজিরা থেকে আপনার 29টি স্প্যান একটানা বসে গেছে এবং মাওয়া অংশ থেকে 10টি স্প্যান একটানা বসে গেছে। মাঝখানে দুটি স্প্যান বসানো বাকি। সব মিলিয়ে কিন্তু 41টি স্প্যান বসবে, যার মধ্য দিয়ে একটানা 6.15 কিলোমিটার দীর্ঘ দৃশ্যমান হবে। এবং এখন পর্যন্ত যে অবস্থা তাতে করে মাত্র দুটি স্প্যান বসানো বাকি এবং এই দুটি স্প্যান বসানো হলেই কিন্তু পুরো পদ্মা সেতু আসলে দৃশ্যমান হবে। তাতে করে এখন আমরা পদ্মাপাড়ে যারা মানুষ রয়েছে তাদের অনেকের সঙ্গে কথা বলেছি। তারা আসলে খুবই খুশি যে করোনার ধাক্কা, পিছিয়ে থাকা, একই সঙ্গে উত্তাল নদী, এত বাধা বিপত্তির মধ্যেও যে এই মাসে আসলে 4টি স্প্যান বসানো সম্ভব হলো। এবং আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি প্রকল্পে, তারা যেমনটা বলছেন যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে একটি এবং 40তম স্প্যান এবং দ্বিতীয় সপ্তাহে 41তম স্প্যান বসানো হবে, যার মধ্য দিয়ে মূল অবকাঠামো যেটি আসলে পদ্মা সেতুর, সেই মূল অবকাঠামো পুরোপুরি আসলে দৃশ্যমান হবে। আপনি জানেন যে পদ্মা সেতুর মূল দৈর্ঘ্য আসলে 6.15 কিলোমিটার, তার মধ্যে 5 কিলোমিটার 850 মিটার এর মধ্যে দৃশ্যমান। তো অপেক্ষা করতে হচ্ছে পুরো সেতু আর দৃশ্য দেখতে একটানা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। এই ছিল আমার কাছে পদ্মা নদীর মাঝ থেকে সবশেষ খোঁজ খবর এই প্রকল্পের। ধন্যবাদ প্লাবন রহমানকে। দর্শক, প্লাবন রহমানের কাছ থেকে শুনছিলাম মুন্সিগঞ্জের পদ্মা সেতুর সবশেষ অবস্থা। চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়ে চলছে বিভিন্ন রকমের শুটকি তৈরির উৎসব। প্রতিদিন উৎপাদন হচ্ছে কয়েকশো টন বিষমুক্ত শুটকি। এসব শুটকি স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি করা হচ্ছে মধ্যপ্রাচ্য সহ ইউরোপ, আমেরিকাতেও। বাজারে শুটকির ভালো দাম পেয়ে খুশি উৎপাদকরা। নয়ন বুরাজয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকায় দ্রুত শুকায় শুটকি। এই জন্য প্রতি বছরের এই সময়ে চট্টগ্রামের কর্ণফুলীর দুই পাড়ে শুরু হয় শুটকি তৈরির উৎসব। এই বছরও তার ব্যতিক্রম নয়। শুটকি পল্লীতে এখন ভোর থেকে সন্ধে পর্যন্ত শুটকি শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কয়েকশো নারী ও পুরুষ শ্রমিক। উৎপাদন হচ্ছে ট্যাংরা, ছোট চান্দা, বাঁশপাতি, ছুরি, সামুদ্রিক চান্দা, মলা সহ বিভিন্ন মাছের শুটকি। এবছর সামুদ্রিক মাছ বেশি পাওয়ার কারণে শুটকি উৎপাদন অনেকটাই বেড়েছে। বাজারে দর ভালো থাকায় খুশি উৎপাদকরা। আমার থেকে লইটে শুটকি, মনে করো ছুরি শুটকি, আঙুর শুটকি, সামলা শুটকি, সব ধরনের শুটকি আছে আর কি। সৈয়দপুর, বিভিন্ন উত্তরবঙ্গ, ঢাকা, নর্থ বেঙ্গল, বিভিন্ন জায়গায় বিক্রি হয়। আমরা প্রত্যেক বছর কোটি কোটি টিয়ার ব্যবসা চলে গেল। আমার তো নইলে সিজন চলিয়ে দিয়ে না প্রায় 1 কোটি টিয়া, এখন 3 বার আব্বা কম 1 কোটির উপর হয়েছে। আড়তদাররা বলছেন চট্টগ্রামে এবার রেকর্ড পরিমাণ শুটকি উৎপাদন হয়েছে। এভাবে শুটকির উৎপাদন বাড়লে বিদেশ থেকে আর শুটকি আমদানি করতে হবে না বলেও মনে করেন তারা। চট্টগ্রাম শুটকি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রত্যেক শনিবারে মিনিমাম 40 থেকে 50 টাকা কি হয় যায় এখান থেকে। এখানকার শুটকির কদর রয়েছে দেশ জুড়ে। বর্তমানে স্থানীয় চাহিদা মেটানোর পর এসব শুটকি রপ্তানি করা হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যেও। আমাদের এলাকার শুটকিটা বেসিক্যালি, তারপরে আরেকটা এলাকা আছে ওই যেটা খুলনাতে, এই দুইটা শুটকি কদর মানে বিশ্ববাজারে একটু বেশি আর কি। ধরেন দুবাই, মিডল ইস্টের দিকে একটু বেশি এক্সপোর্ট হয় আর কি। প্রতি বছরই শীত মৌসুমে চট্টগ্রাম থেকে 100 কোটি টাকারও বেশি শুটকি বেচাকেনি হয়।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খুলনায় অবাধে বিভিন্ন সড়কে চলাচল করছে অবৈধ ইজি বাইক, ব্যাটারি চালিত রিকশা, ভটভটি। এতে শহরে সৃষ্টি হচ্ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। তবে সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ এসব যানবাহন চলাচল বন্ধে মাঠে নেমেছে প্রশাসন। এরই মধ্যে নিবন্ধনহীন শতাধিক ইজি বাইক আটক করেছে সিটি কর্পোরেশন। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। দুর্ঘটনা রোধে 2019 সালের অক্টোবরে খুলনা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করে দেয় কেসিসি। তবে করোনাকালীন শিথিলতায় সড়কে বিপজ্জনক এ যানবাহনের চলাচল আবারও বেড়েছে। একই সাথে ভটভটি, নসিমন করিমন সড়কে অবাধে চলাচল করছে। এতে শহরে যানজটের পাশাপাশি ঘটছে দুর্ঘটনাও। নগরীতে প্রায় 8,000 ইজি বাইকের লাইসেন্স দেওয়া হয়। অনুমোদিত ইজি বাইক চিহ্নিত করতে সিটি মেয়রের স্বাক্ষর করা স্টিকারও দেওয়া হয়। তবে ওই স্টিকার জাল করেই চলছে একাধিক ইজি বাইক। আমার ব্লু বুকটা ধারে ছিল না, ধারেতে আমি নিয়ে আসছি, তারপরে 5 মিনিট সময় এসেছিলাম, স্টিকারটা ছিল, ব্লু বুকটা আনতে হয়তো মনে ছিল না, এই জন্য গাড়িটা আটকা দিয়েছে। কবে ছাড়ার কথা জানি না, কোনো নির্দিষ্ট টাইমও দিনই, 2-3 দিন ধরে দিন রাত এই জায়গায় বসে আছি। এদিকে নিরাপদ সড়ক চাই সংগঠনের নেতারা বলছেন, তদারকি না থাকায় অতিরিক্ত গতির এইসব যানবাহনে দুর্ঘটনাও বেড়ে চলেছে। ঢাকার ব্যবস্থা নেই, কোনো ইচ্ছা মতন হচ্ছে গিয়ে চলাফেরা করছে। এক্ষেত্রে ট্রাফিক বিভাগ এবং খুলনা সিটি কর্পোরেশন দুটো বিভাগই হচ্ছে গিয়ে আপনার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এসব অবৈধ ইজি বাইক, ব্যাটারি চালিত রিকশা, ভটভটি চলাচল বন্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। স্টিকারগুলো অলরেডি স্ক্যানিং করে বিভিন্ন গাড়িতে চালাচ্ছে, তারপর জাল করছে এবং তারপরে তারা ডাইন পাশে রড খুলে ফেলছে। এই সমস্ত কারণে আমরা অভিযান শুরু করেছি এবং অভিযান অব্যাহত থাকবে। ইতিমধ্যেই কিন্তু সেগুলো আটক করা হচ্ছে এবং সেগুলো কিন্তু আপাতত ছাড়া হচ্ছে না। খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য মতে চলতি বছর খুলনা বিভাগে সড়ক দুর্ঘটনা ঘটেছে 985টি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সিলেট শহরে একসময় শতাধিক পুকুর ও দিঘি থাকলেও সে সংখ্যা এখন হাতে গোনা। অপরিকল্পিত নগরায়ন, জলাশয় দখল ও ভরাটের পাশাপাশি বৃক্ষ নিধনের ফলে সিলেট শহরে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা নগরবাসীর। পরিবেশ কর্মীরা বলছেন, নগর কর্তৃপক্ষের অবহেলা, উদাসীনতায় ঘটছে এমন বেআইনি কর্মকাণ্ড। সৈয়দ রাসেলের তথ্যচিত্রে, ডেস্ক রিপোর্ট। সম্প্রতি নগরীর রায়নগর এলাকার সোনারপাড়া জামে মসজিদের এই পুকুরটি ভরাট করে নগর কর্তৃপক্ষ। কারণ হিসেবে বলা হচ্ছে, চারপাশের বহুতল ভবনগুলো রক্ষার্থেই বিশেষজ্ঞের পরামর্শে ভরাট করতে হয়েছে এই জলাধারটি। পরিবেশ কর্মীদের তথ্য অনুযায়ী গত কয়েক দশকে সিলেট নগরী থেকে হারিয়ে গেছে ছোট বড় অন্তত অর্ধশত পুকুর দিঘি। উন্নয়নের নামে কাটা হচ্ছে সবুজ বৃক্ষ। এমন পরিস্থিতির জন্য সিলেটের পরিবেশ কর্মীরা দুষছেন নগর কর্তৃপক্ষকে। সিলেট শহরে উন্নয়ন হোক, সৌন্দর্য বর্ধন হোক, সবই হোক, কিন্তু বৃক্ষ যেন নিধন না করা হয়। এখানে একটি বৃক্ষ চলে যাওয়া মানে আমাদের কাছ থেকে অনেক অন্তরে একটি দাগ সৃষ্টি করা। যে কোনো পরিকল্পনাই প্রাণ, পরিবেশ, প্রকৃতি, বৃক্ষ ওদেরকে বাঁচিয়ে রেখে করা সম্ভব। এসব বিষয়ে নগর কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ এনে বৃহস্পতিবার মানববন্ধন করে পরিবেশবাদী একটি সংগঠন। যেদিকেই যাচ্ছেন আপনি দেখবেন যে কেবল উন্নয়নের নামেই কিন্তু প্রকৃতির উপরই হামলা হচ্ছে। তো আমাদের দাবিটা হচ্ছে উন্নয়ন হোক, কিন্তু সেটা সুপরিকল্পিতভাবে হোক। পরিবেশ কর্মীদের এমন আন্দোলনে সংহতি জানিয়ে পরিবেশ বিরোধী কর্মকাণ্ডকে রুখে দেওয়ার আশ্বাস দেন সিটি মেয়র। ভবিষ্যৎকে সাবধান হওয়ার একটা সুযোগ হলো। আর সেই সাথে আমি আমার ভাই বোনদেরকে বলছি, তারাও একটা পরিকল্পনা নেবেন, কোথায় কোথায় তারা গাছ লাগাবেন। আর পাহাড় কাটা, টিলা কাটা, এইসবের বিরুদ্ধেও কথা বলতো। সিলেট নগরীর উন্নয়ন পরিকল্পনায় সবুজ নগরী গড়ে তোলার কথাও জানান মেয়র আরিফুল হক চৌধুরী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 দেশ সংবাদে বিরতি নিচ্ছি, আরো খবর নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। দেশ সংবাদে স্বাগত আরো একবার। বিবিসি বাংলায় 100 নারীর তালিকায় স্থান পেয়েছেন কক্সবাজারের রামুর মেয়ে রিমা সুলতানা রিমু। বেশ কয়েক বছর ধরে তিনি কাজ করছেন রোহিঙ্গা ও স্থানীয় নারীদের শিক্ষার উন্নয়ন নিয়ে। বিশ্ব স্বীকৃতির এ প্রতিদানে আরও বেশি মানবতার কল্যাণে কাজ করতে চান তিনি। রিমা এই সম্মাননা পাওয়ায় খুশি এলাকাবাসী ও তার সহকর্মীরা।
আইবুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রিমা সুলতানা রিমু কক্সবাজারের রামুর পশ্চিম শিকদার পাড়ার কৃষক আব্দুর রহিম ও গৃহিণী খালেদা বেগমের দ্বিতীয় সন্তান। গেল কয়েক বছর ধরেই রোহিঙ্গা শরণার্থী নারী ও শিশুদের শিক্ষার প্রসার, বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা রোধ ও ধর্ষণ বিষয়ে সচেতনতা সহ নানা বিষয় নিয়ে কাজ করছেন তিনি। জাগনারী উন্নয়ন সংস্থার স্বেচ্ছাসেবী হয়ে সমমনা তরুণীদের নিয়ে এসব কাজ করছেন রিমা। করোনা মহামারীর এই সময়েও রিমুর স্বেচ্ছাসেবক দল নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে। এরই স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির জরিপে অগ্রগামী 100 নারীর তালিকায় স্থান করে নিয়েছেন অদম্য আত্মপ্রত্যয়ী তরুণী রিমু। ভবিষ্যতে বাল্যবিয়ে ও নারীর সহিংসতা রোধে কাজ করতে চান তিনি। নারী ভিত্তিক যে ভায়োলেন্সগুলো হয় সেগুলো সম্পর্কে সচেতন করছি, যাতে তারা সচেতন হয়। আমিও চাইবো যাতে আমাদের সোসাইটিতে যে ইয়াংগুলো আছে তাদেরকে এগিয়ে নিয়ে আনতে। রিমুর এই সফলতায় পুরো জাগনারী পরিবার আনন্দিত ও গর্বিত বলে জানান প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক। বিশেষ করে আমরা জানি কক্সবাজার শিক্ষাক্ষেত্রে অনেক বেশি পিছিয়ে আছে, এই জায়গায় বিশাল একটা ভূমিকা রাখবে বলে আমি মনে করি। রিমু এর সম্মাননা পাওয়ায় খুশি এলাকাবাসী ও তার সহকর্মীরা। রিমুর মতো একজন গ্রাম অঞ্চলের মেয়ে আজকে সারা বাংলাদেশে বিবিসির মতো একটা যে নারীর তালিকায় এসে আমাদেরকে তাক লাগিয়ে দিয়েছে। রিমুর মতো আমরা সবাই হতে চাই। আমরা রিমু একজন আমাদের জন্য রোল মডেল। 2019 সালে রিমু জাতিসংঘের গার্লস অ্যাম্বাসেডর নির্বাচিত হন। এছাড়া তিনি কক্সবাজার ভিত্তিক ইয়াং উইমেন লিডার্স ফর পিস এর একজন সদস্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কর্মকর্তা কর্মচারীদের গোল্ডেন হ্যান্ড ক্যাশ দিয়ে পাটকলগুলোকে আধুনিকায়ন করে সরকারি খাতে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর কাজী। শুক্রবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি কথা জানান। করোনার কারণে গার্মেন্টস খাতে লোকসানের কথা জানিয়ে করোনার দ্বিতীয় ধাপেও যদি গার্মেন্টস সেক্টরে এমন পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে সরকার পুনরায় তাদের সহযোগিতা করবে বলেও জানান পাটমন্ত্রী। বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চায়, তবে সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি আরও বলেন, সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হলে দেশের মানুষ কোনো নির্বাচনেই অংশ নেবে না। সকালে শহরের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নিউজ 24 দেশ সংবাদে আর একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নিউজ 24 দেশ সংবাদে স্বাগত আরও একবার। 250 শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে সিটি স্ক্যান মেশিনের উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। এ সময় তারা বলেন, করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সরকার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। করোনা সংক্রমণ ঠেকাতে প্রধানমন্ত্রী নো মাস্ক নো সার্ভিস চালু করেছেন। বর্তমান সরকার বাংলাদেশের দরিদ্রতম পিছিয়ে পড়া জামালপুর জেলাকে উন্নত জেলায় পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বরিশালে চলতি বছর লবণ সহিষ্ণু 12 মাসি জাতের মিষ্টি কুমড়ার আশানুরূপ উৎপাদন হয়েছে। স্বল্প সময়ে বেশি ফলন হওয়ায় এই মিষ্টি কুমড়া চাষে আগ্রহী হয়ে উঠছেন চাষিরা। এই কুমড়া চাষ সর্বত্র ছড়িয়ে দেওয়ার নানা উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রাহাত খানের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। বরিশালে এবছর কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল বাড়ি 2 জাতের মিষ্টি কুমড়ার চাষ করেছেন কৃষকরা। কৃষকরা জানান, চারা রোপণের 5 মাসের মধ্যেই ফুল ও ফল ধরে, উৎপাদন খরচও কম। লবণাক্ত পানি সহিষ্ণু এই কুমড়ার চারা অন্যান্য ফসলের সাথী ফসল হিসেবে চাষ করা যায়। ওই চারা রোপণ করার পরে পানি দিই, এবার সেচ দিই, কোনো পোকামাকড়ে না ধরতে পারে। হ্যাঁ, এরপর আস্তে আস্তে গাছ বড় হয়, ভালো ভালো ফল হয়। সংশ্লিষ্টরা জানান, বিষমুক্ত পদ্ধতিতে উৎপাদিত নতুন জাতের এই কুমড়ার তুলনামূলক ফলন বেশি।
সারা বছর এই জাতের কুমড়ার চাষ করা যায়, এর পুষ্টিগুণও অনেক। এই জাতটির ফলন অনেক তুলনামূলক অন্যান্য জাতের তুলনায় অনেক বেশি এবং এই জাতটি গড় ফলন প্রায় 30 থেকে 40 টন পার হেক্টরে। এতে রয়েছে অনেক পরিমাণের ভিটামিন এবং ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটি ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী। সারা দেশে কৃষকদের মাঝে নতুন জাতের এই কুমড়ার বীজ দেওয়ার চিন্তা ভাবনা করছেন কৃষি বিজ্ঞানীরা। বীজটা আমাদের উৎপাদন করবো, সেই বীজটা আমরা দক্ষিণাঞ্চলের যে 6টা জেলা আছে, বরিশাল বিভাগের যে 6টা জেলা, এইটা আমাদের কৃষকের মাধ্যমে এটা আমরা যাতে চাষ করাতে পারি। লবণ সহিষ্ণু 12 মাসি জাতের এই কুমড়ার চাষ করলে কৃষক লাভবান হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। একসময় তুলা চাষে সুদিন ছিল বাংলাদেশে। বর্তমান যুগে এই পণ্যের জন্য আমদানির উপর নির্ভর করতে হয়। এমন পরিস্থিতিতে কার্পাস তুলার হাইব্রিড জাত আশার আলো দেখায় মেহেরপুরের চাষিদের, কিন্তু কাঙ্ক্ষিত দাম না পেয়ে এখন তারাও আগ্রহ হারাচ্ছেন। তুলা চাষ থেকে সরে আসা চাষির সংখ্যা দিন দিন বাড়ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই জেলায়। মেহেরপুর প্রতিনিধি তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরের আমঝুপি, মনোহরপুর, ইসলামনগর সহ বেশ কিছু গ্রামে উল্লেখযোগ্য হারে তুলার চাষ হয়। এসব অঞ্চলে বেশিরভাগ জমিই ছিল এক ফসলি, তবে কৃষির আধুনিকায়নে 3 ফসলিতে পরিণত এসব জমিতে তুলার চাষই বেশি করছেন চাষিরা। তারা বলছেন, তুলা চাষ করলে জমিগুলোতে বছরে একটি ফসল বাদ দিতে হয়। এভাবে পুষিয়ে নিতে হিমশিম খাচ্ছেন কৃষক। 10 বছর থেকে তুলা চাষ করছি, তুলা আমরা উচিত মূল্য চাষে আমরা দাম পাইনি, লেবার খরচ বেশি, আমাদের আপনার এমনি খরচ বেশি, তারপরেও দেখা যাচ্ছে ফসল মার যায়, 2-3টা ফসল মার যায়। আমদানি নির্ভর পণ্য হলেও দেশে উৎপাদিত তুলার ভালো দাম নেই কৃষক পর্যায়ে। 1 বিঘায় তুলা চাষে 15,000 টাকা ব্যয় করে পাওয়া যায় 25,000। তুলাতে 15,000 টাকা খরচ, আমার খরচ পরে বেচা কেনা শেষে দেখছি আমার 20,000-25,000 টাকা আসছে। তো সেই হিসাবে আমি লাভজনক হয়েছে না, যেহেতু আমার 2টো আবাদ মার হয়ে যাচ্ছে। অন্যান্য ফসলের দাম এই তুলের ছাড়া অনেক বেশি। এবার আমাদের দেশে যেমন কুমড়ার দাম অনেক বেশি পাওয়া গেছে, এই জন্য মানুষ তুলার চাষ ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। অবস্থা উত্তরণে কৃষকদের প্রযুক্তি সহায়তা ও উৎপাদন বৃদ্ধির কৌশলগত বিষয়ে পরামর্শ দেওয়া হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। মাঠে যে সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলো সমাধানে আমাদের কৃষক মাঠ পর্যায়ে যে ইউনিট অফিসাররা আছে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং বিভিন্ন রোগবালাই দমনে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করছে। গেল বছর জেলায় 1,573 হেক্টর জমিতে তুলার চাষ হয়। এবছর চাষ হয়েছে 1,000 হেক্টরের কম জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যশোর কালেক্টরেট চত্বরে সংরক্ষিত আছে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ও মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি মাইক্রোবাস। 1969 সালে চুয়াডাঙ্গা যাওয়ার সময় গাড়িটি ব্যবহার করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাইক্রোবাসটি দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসেন অনেকেই। রিপন হোসেনের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। ভাঙাচোরা এই মাইক্রোবাসটি এভাবেই সংরক্ষণ করে রাখা হয়েছে যশোরের কালেক্টর চত্বরে, কারণ 1969 সালে যশোরে গেলে এই গাড়িতে করেই খুলনা বিভাগের বিভিন্ন জেলায় যেতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আবার 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তৎকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার রাজিক আহমেদ এই গাড়ি ব্যবহার করেন। জার্মানির তৈরি বক্সের ভিভা ব্র্যান্ডের মাইক্রোবাসটি ছিল মোমিন গার্লস স্কুলের। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত গাড়ি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই গাড়িতে চড়েছেন 1969 সালে। উনি তখন এখানে যশোর থেকে সম্ভবত চুয়াডাঙ্গা গিয়েছিলেন এই গাড়িটি চড়ে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই গাড়িতে অস্ত্র আনা নেওয়া করে মুক্তিযোদ্ধারাও। বিশেষ করে ওই 6 ডিসেম্বর সকালে এই গাড়িটা ব্যবহার করেছিল যুদ্ধক্ষেত্রে, তাই এটা মুক্তিযুদ্ধে ব্যবহৃত গাড়ি হিসাবে পরিগণিত হয়। 2017 সালে সে সময়ের জেলা প্রশাসক হুমায়ুন কবির মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে কালেক্টর চত্বরে এই গাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেয়। ইতিহাসের সাক্ষী মাইক্রোবাসটি দেখতে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে আসছেন অনেকে। মুক্তিযুদ্ধের সময়কালীন সেই জিনিসগুলো দেখার এবং সংরক্ষণের কোনো জায়গা নেই। এই গাড়িটি আছে, মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়েও এই গাড়িটি দেখার জন্য নিয়ে আসি। মুক্তিযুদ্ধের কিছু ঐতিহাসিক নিদর্শন হিসেবে আমরা একটু অনুপ্রেরণা পাই এই গাড়ি থেকে। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস জানাতে ছোট বড় সবকিছুই সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 দেশ সংবাদের আজকের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।